পুলিশ অফিসার জাহাঙ্গীর গাড়িতে করে ঘরে ফিরছেন। হাতে ছোট্ট কাঁচের বোতল, সদ্য শেষ করেছেন একটা খুনের অ্যাসাইনমেন্ট, অথচ বিশেষ উচ্ছ্বসিত নন তিনি। এসআই মিরাজ জানেন না এই সময়ের লুপ হলে তিনি পড়ে গিয়ে যে হাবুডুবু খাচ্ছেন তা শেষমেশ কোথায় গিয়ে ঠেকবে। শেহজাদ ইতোমধ্যে পরিচয় দিয়ে দিয়েছেন নিজের রহস্যময় ক্যারেক্টারের। আর এই সময়ের ভেতর দর্শক এক্সপেরিয়েন্স করে ফেলেছে বাংলাদেশি ওয়েব সিরিজের মার্ডার মিস্ট্রি থেকে সায়েন্স ফিকশনের ট্রানজিশনের এক মধুর মুহূর্তের। সম্প্রতি চরকিতে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ কালপুরুষ এর শেষ ভাগের কথা বলছি। মার্ডার মিস্ট্রি আর সাইফাই এর মিশেলে যা মুক্তি পাওয়া মাত্রই দর্শকের প্রশংসা পাচ্ছে। ফিল্ম সিন্ডিকেটের প্রযোজনায় ওয়েব সিরিজ কালপুরুষ এর লেখক ও পরিচালক সালজার রহমান। সালজারের প্রথম এই ওয়েব সিরিজটির গল্প মূলত 1 ডিসেম্বরে ধানমন্ডি লেকে রাতের বেলা ঘটে যাওয়া হত্যাকাণ্ডে নিহত ফারিয়ার খুনিকে সেটা বের করাকে উপজীব্য করেই। এই মার্ডার মিস্ট্রি সলভ করতে গিয়ে সামনে আসে এক ফিটনেসবিহীন পুলিশ অফিসারের নিজের দাম্পত্য জীবনের গল্প, সেখানে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস নিয়ে বোঝাপড়া, স্পিরিচুয়ালিটির পার্সপেক্টিভ, একটা থানায় অফিসারদের মধ্যকার নানা সমীকরণ থেকে এক পর্যায়ে গল্প মোড় নিতে থাকে টাইম ট্রাভেলের দিকে। এই টাইম ট্রাভেলে গিয়ে উদ্ঘাটিত হয় মার্ডারের কারণ এবং মার্ডারারের পরিচয়। মার্ডার মিস্ট্রি থেকে সাইফাই হয়ে ওঠা এই সিরিজটির সর্বমোট 7টি এপিসোড। গড়ে 24-25 মিনিট ডিউরেশনের এই পর্বগুলোয় আপনি নিছক একটা খুনকে ঘিরে তৈরি হওয়া ঘটনাবলী দেখবেন না, লেখক বেশ মুন্সিয়ানার সাথে আমাদের নানা শ্রেণীপেশার মানুষের জীবনের ফিলসফি আর শেক্সপিয়ার সোসাইটিতে ফাংশন করাটাও ধরেছেন সমান্তরালে। ফলে গল্পটা হয়ে উঠে উপভোগ্য, চিন্তার খোরাক জাগানোরই মতো। সিরিজ শুরুর ইন্ট্রো ভিডিওটা বেশ সুন্দর। এদিকে কালপুরুষ শব্দের অর্থ নক্ষত্রপুঞ্জ বিশেষ, ফলে ইন্ট্রো ভিডিওতেও নক্ষত্রের মুভমেন্ট দেখানো হচ্ছিল। সৌরজগতের সাথে সময়ের একটা সম্পর্ক আছে, রিলেটিভ থিওরির ব্যাপার আছে, ফলে জিনিসটা ইন্টারেস্টিং। ইন্ট্রো ভিডিওটা ভালো, কিন্তু ইন্ট্রো ভিডিওতে ক্রেডিট নামের ডিউরেশন কম হয়ে গেছে, ফলে ক্রেডিট নামগুলো ভালোভাবে পড়ার আগেই শেষ হয়ে যাচ্ছিল যেন। শুরু থেকেই ঘড়ির কাঁটার একটা টিকটিক আওয়াজ গোটা সিরিজেই টেনশন ক্রিয়েট আর এক্সাইটমেন্ট তৈরিতে ভূমিকা রেখেছে। গল্প একটা ফ্লোতে আগাচ্ছে, কনভারসেশন তৈরি হচ্ছে, ঠিক সেই জায়গায় একটা টুইস্ট আসে আর ঘড়ির কাঁটার শব্দ এসে কানে হাজির হয়। সিরিজটা টাইম ট্রাভেল নিয়ে আছে, সময়ের আপেক্ষিকতার আলাপও। মূলত টাইম ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দিস সিরিজ, তাই এপিসোডের নেমগুলার সাথেও সময়ের মারপ্যাচ আনা, থ্রিলার ভাইব রাখা ইত্যাদি খুব সাহায্য করেছে এই প্রোডাকশনটাকে জনরার সাথে সম্পর্ক প্রেজেন্ট করতে। নতুন নির্মাতারা সচরাচর বট ধরাটা খান স্টার্টিং থেকে গল্পের ভেতরে এন্ট্রি নিতে। লেখক সেই কাজটা যথাযথভাবে করতে পেরেছেন, গল্পতে খুব দ্রুত ঢুকে গেছেন একেবারে প্রথম সেন থেকেই। কিন্তু সাবপ্লট আর সাবপ্লটের দীর্ঘ ধারাবাহিকতার কারণে একসময় মূল প্লটটুকু হালকা হয়ে পড়ে, তারপর গল্প আর আগায় না। ফলে শেষটা ঠিক কি করতে চেয়েছেন তারা মূলত তা স্পষ্ট হয়ে ওঠে না। টাইম ট্রাভেলের মধ্য দিয়ে যেতে যেতে একসময় গল্পটা হয়ে ওঠে মার্ডার মিস্ট্রি থেকে টাইম ট্রাভেলিং এর এক সায়েন্স ফিকশন, কিন্তু তা করতে গিয়েও এই সিরিজটা স্মুথ এন্ডিং এর দিকে যেতে পারেনি। কিছু ধোঁয়াশা রেখেই শেষ হয় সিরিজটা, ফলে আমরা জানতে পারি না জাহাঙ্গীরের সাথে শেহজাদ শেষ পর্যন্ত কি করেছেন। আমরা জানতে পারি না এসআই মিরাজ আর শেহজাদের আসল দেখাটা কি প্রেজেন্টে হয়েছে নাকি পাস্টে। যেটা হয়ে গেছে সেটাকে চাইলেও পরিবর্তন করা যাবে না বলে মিরাজ আটকা পড়েন, কিন্তু পরক্ষণেই তিনি মুক্ত হয়ে জাহাঙ্গীরের সাথে শেহজাদ কি এমন করেন যে গোটা গল্পই পাল্টে যায় সেটাও ক্লিয়ার না। তার চেয়েও বড় কথা হলো সময় এবং স্থান দুটো ফ্যাক্টরি যে এই টাইম ট্রাভেলিং এ সমানভাবে গুরুত্বপূর্ণ সেদিকটা পুরো সিরিজের ডিসকাশনেই সে অর্থে উপস্থিত নেই। তারপরেও বেনিফিট অফ ডাউট দেওয়া চলে পরিচালককে, কেননা সায়েন্স ফিকশনের সবকিছুই গল্পের মতন বিশ্বাসযোগ্য এবং দর্শনযোগ্য। স্টোরিলাইন ও স্ক্রিপ্টের উপর আরেকটু জোর দেওয়া প্রয়োজন ছিল মনে হয়েছে। শুরুতেই ইয়াবাখুরদের উপর যে আরোপিত ব্লেমের কনভারসেশন ওটা বিরক্তিকর। ফারিয়ার বান্ধবী, সিকিউরিটি গার্ড,
মসজিদের ইমামের একসাথে প্যারালাল জিজ্ঞাসাবাদের সিনটা দারুণ। সেখানটায় ইমামের শয়তান নিয়ে যে কনভারসেশন কিংবা জিজ্ঞাসাবাদের জন্য আনা সাসপেক্টদের নিজেদের কথার ভেতর থেকেই সন্দেহজনক কথাবার্তা বের করে আনা, এই ধারণাটা অতিরিক্ত ফাস্ট স্ক্রিন প্লেতে মিশেল ঘটিয়ে পরিবেশন করার জন্য বাহবা পেতেই পারেন স্ক্রিপ্ট রাইটার। ঘরে ঢুকেই নোভার সাথে মিরাজের কথোপকথনটাও দারুণ, যেখানে রুই মাছ আর হত্যা মামলা একত্রে আলোচনা হচ্ছিল, কিন্তু মিরাজের ফোন কলে বা ঠিকানা দেওয়ার কথা বলে কেটে দেয়া কিংবা আবার ফোন নাম্বার কোথায় পেলেন এ ধরনের প্রশ্ন অবাঞ্ছিত। মিরাজের জিজ্ঞাসাবাদে ফারিয়ার বান্ধবী ফারিয়া প্রায় লেকে যেত বললেও কিসের বেসিসে মিরাজ পরবর্তীতে ফারিয়া লেকে তেমন যেত না বলেছেন কর্মকর্তাকে সেটা ক্লিয়ার নয়। রেফায়েতের বইয়ের আই এম এ হোম ম্যানেজার বলাটা সুন্দর, স্ক্রিপ্টের পাঞ্চলাইনগুলো ভালো, কিন্তু কোনো পুলিশ অফিসারের তদন্তভার পাওয়া, তারপর খেই হারিয়ে ফেলা, তাকে সরিয়ে দেওয়া তদন্তের দায়িত্ব থেকে, এসব খুবই কমন গল্প। কালপুরুষ এই পুরনো ট্রিক দিয়ে গল্প জমানোর চেষ্টা না করলেও ওয়েব সিরিজটা ভালোই এগোচ্ছিল। এসআই মিরাজের চরিত্রে অভিনয় করেছেন FS9। এই সিরিজটির ট্রেলার রিলিজের পর থেকেই নাইমের সিরিজের জন্য মাত্রাতিরিক্ত ওজন বাড়ানোর ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। ফলে সিরিজ দেখার পর সেই আলোচনা যে আরো জোরালো হচ্ছে তাতে সন্দেহ নেই। তবে এই শরীরের ওজন বাড়ানোর চেয়ে বেশি আলোচনার দাবিদার মিরাজ চরিত্রের অভিনয়। নাইম এই চরিত্রটার এত গভীরে ঢুকে পড়েছিলেন যে দর্শক অনেকটাই নাইমের সাথেই পথ হেঁটেছেন গল্পে। লেকের ধারে দারোয়ানকে খুনের দৃশ্যের বাইরে বাকি পুরোটা সময়ই আপনি নাইমের অভিনয় উপভোগ করবেন। নাইমকে একই সাথে একজন পুলিশ অফিসার যার সহকর্মীরা অনেকটাই তার প্রতিকূলে, একজন হাজব্যান্ড যাদের দাম্পত্য জীবনে ইনফার্টিলিটির সমস্যা আছে, আর কখনো একজন উদ্ভ্রান্ত হিসেবে হাজির হতে হয়েছে মিরাজ চরিত্রে। তিনি সবখানেই ব্যালেন্সটা রেখেছেন ঠিকঠাক। কালপুরুষে শেহজাদ চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন অভিনয়ের জগতে, তবে কালপুরুষে চঞ্চল চৌধুরী এক ভিন্ন মাত্রার অভিনয় নিয়ে হাজির হয়েছেন। তার হেয়ার কাটিং আর ছোট দাড়ি তার চরিত্রকে কিছুটা রহস্যময় বানিয়েছে। শেহজাদ একদিকে ধূর্ত, আবার পলিটিক্যালি কারেক্ট থাকতে চান, কথার মার প্যাঁচে ফেলে মানুষকে ম্যানিপুলেট করতে পারেন। এই চরিত্রটি খুবই ইউনিক। একই ধাঁচের অভিনয় দেখতে দেখতে দর্শক চঞ্চলের কাছ থেকে এমন কিছু দেখারই অপেক্ষায় ছিলেন। লেখক সালজার রহমান চঞ্চল চৌধুরীকে নতুন আঙ্গিকে হাজির করায় বাহবা পেতে পারেন। এসআই জাহাঙ্গীর চরিত্রটা কালপুরুষে স্টিয়ারিং দ্য শাও চরিত্র। জাহাঙ্গীর কথা প্রসঙ্গে তার অধীনস্থ শফিককে জিজ্ঞেস করেন মানুষ সবচেয়ে বেশি কি চায়, তারপর নিজেই বলেন ইমর্টালিটি। জাহাঙ্গীর চরিত্রটা ইমতিয়াজ বর্ষণকে ইমর্টালিটি না দিলেও এই সিরিজকে ইমর্টালিটি দিয়েছে। বর্ষণের স্ক্রিন প্রেজেন্স খুব বেশি না, কিন্তু যেটুকু সময় তিনি ছিলেন একাই শোকে চালিয়ে নিয়ে গেছেন। একটা খ্যাপাটে স্বভাবের পুলিশ অফিসার হিসেবে তিনি হাজির হয়েছেন এই সিরিজে। বর্ষণের অভিনয়ের বড় ফ্যাক্ট হচ্ছে তিনি খুবই ফাস্ট এক্সপ্রেশন দিতে পারেন। চটুল ডায়ালগ ডেলিভারি, মুহূর্তের ভেতরেই চোখের অভিব্যক্তি পাল্টে ফেলতে পারেন। গল্প হিসেবে কালপুরুষ বেশ স্লো, কিন্তু বর্ষণ ফাস্ট। তার অ্যাপিয়ারেন্সের ডিউরেশনটাও তাই খুবই ফাস্ট যাচ্ছিল। বর্ষণের কৃতিত্ব, তিনি গোটা স্ক্রিন প্রেজেন্স আর কাউকে তাকে ছাড়িয়ে যেতে দেননি। কালপুরুষ এর আরেকটা চরিত্রের কথা বলতেই হয়, নোভা চরিত্রে তানজিকা আমিনের কথা। নোভার বেশ সুন্দরী একটা সন্তানের জন্য যিনি চরম আকাঙ্ক্ষায় আছেন। নোভা স্মার্ট মেয়ে, কিন্তু ঘরেই যার পৃথিবী। একবিংশ শতাব্দীর কেয়ার এনথিউসিয়াস্ট এম্পাওয়ারমেন্ট এর যে প্রেজেন্টেশন আমাদের সামনে হাজির করা হয়, নোভা সেদিকে যান নাই। তার জীবন নিয়ে পরিমিতিবোধ আছে, আবার আছে ধর্মে অগাধ বিশ্বাস। মার্ডার মিস্ট্রি থেকে সাইফাইয়ে ডেভেলপ করা একটা গল্পে বারবার যখন খুন আর ভায়োলেন্স এর কথাবার্তাই হচ্ছে, নোভা তখন স্বস্তির পৌষ নিয়ে আসেন স্ক্রিনে। ফারিয়ার গর্ভের মৃত সন্তানের জন্য যার প্রাণ কাঁদে। তানজিকা আমিনকে বহুদিন পর দর্শক কাছে পেলেন। কালপুরুষ সিরিজে জয়ন্ত চট্টোপাধ্যায় এর ক্যারেক্টার বিল্ড আপ হয়নি। ফারিয়া চরিত্রে প্রিয়ন্তী উর্বি স্বল্প সময়ও ভালো করেছেন। কাস্টিং ডিরেক্টর তানিয়া রহমানকে অনারেবল মেনশন দিতেই হয়। কালপুরুষে প্রথম সেকেন্ড থেকেই একটা থ্রিলার ভাইব পাওয়া যাচ্ছিল সাউন্ড আর মিউজিকের মিশেলে। ঘড়ির কাঁটার সাউন্ডকে ক্যারেক্টার বিল্ড আপের জন্য খুবই আকর্ষণীয়ভাবে ব্যবহার করা হয়েছে।
লেকে নৌকা চালানোর ফলির সাউন্ড, নিঃশ্বাসের শব্দ, ডায়ালগের বোল্ড সাউন্ড, এসব কিছু মিলিয়ে ঝরঝরে সাউন্ড দেখা যাবে কালপুরুষে। তবে কোথাও ইকো আসে নাই। ধানমন্ডি লেকের এম্বিয়েন্স আরো বেটার হতে পারত। কালপুরুষ মার্ডার মিস্ট্রি হলেও এখানে ঝাঁঝালো কোনো মিউজিক ব্যবহার করা হয় নাই। একটা কমন রিদমের মিউজিক গোটা সিরিজ জুড়েই দেখা গেছে। মিউজিকের সাথে ডায়ালগের ভলিউমের ভারসাম্য সিরিজটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এলিটা করিমের কণ্ঠে, মহাকাল, অর্ণবের কণ্ঠে বেবাগ বেবাগী আর দ্য ওয়াটসন ব্রাদার্সের আমার নতুন আমি, এই তিনটি গানই সিরিজের পারফেক্ট মুহূর্তেই প্লেব্যাকে এসেছে। টেকনিক্যাল দিক থেকে কালপুরুষ নিঃসন্দেহে এখন অবধি সেরা বাংলাদেশি ওয়েব সিরিজ। প্রশংসনীয় ফ্রেম সেন্স পলাশের, মিরাজের হাঁপিয়ে হাঁপিয়ে উপরে ওঠা, টঙের সামনে কথা বলা ইত্যাদি। থানার লকআপের মাঝখানে গ্রিল রেখে ফ্রেম মিরাজ আর শেহজাদের ফ্রেম ধরা, সবকিছু মিলিয়ে কালপুরুষ যেন ক্যামেরার এক মনোরম উপস্থাপনা। জিজ্ঞাসাবাদের সিনে তিনটা ভিন্ন পার্সনের প্যারালালি শটগুলা কেটে কেটে বসানোটা দারুণ ছিল। টাইপোগ্রাফিতে কয়েক জায়গায় ভুল দেখা গেছে, সাবটাইটেলেও কমার পর স্পেস মিসিং। কালপুরুষ এর লাইটিং আর কালার নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট চোখ পড়েছে। শীতের রাতের কুয়াশা বুঝাতে ধানমন্ডি লেকে যে লাইটের কাজ, সেটা সুন্দর। মিরাজনোভার ঘরের দেয়ালের কালারের সাথে মিলিয়ে যে লাইটের রেফারেন্স টানা হয়েছে তার কথাও বলতে হয়। শেহজাদের ওই ঘর বা ল্যাবরেটরির কথা তো বলতেই হয়। মেকআপে জয়ন্ত চট্টোপাধ্যায়কে ঠিকঠাক লাগেনি। সাথে ফারিয়া তথা প্রিয়ন্তী উর্বির গলাকাটার সাথে রক্তের যে দাগ মনে হচ্ছে ওটা পানির ছিটা। আর মেকআপ আর্টিস্ট ছিলেন রুবামা ফাইরুজ এবং প্রস্থেটিক মেকআপ করেছেন স্বর্ণা ভৌমিক।